ছোট করে এখানে স্যার থিওরি ছাড়া কিছু নাই স্যার, সবগুলো থিওরি আপনি স্যার পড়াই যায় স্যার। এখানে স্যার কোন দিন দেখবেন যে স্যার স্টক এখানে থিওরি, এটা কি এগুলোর মধ্যে তোমরা কি ইমপ্লিমেন্টে কিছু পাও না? সব থিওরি স্যার এখানে অবস্থা স্যার। তা এখন আমি কি করতে পারি বলো? স্যার একটু রিডিউস করেন স্যার, একটু দয়া মায়া করিয়েন স্যার। না এখন আমি যেটা করতে পারি তোমাদের বাকিটা সেলফ দিয়ে দিতে পারি, এটাই আমার কাছে লাস্ট অপশন। এবং তোমরা যদি বলো পারবা তাহলে শেষ, গান অফিস আপনার পড়াবেন স্যার। এগুলো স্যার বাদ দিতে হবে। তোমাদের অলরেডি একটা সেগমেন্ট কমানো হয়েছে, বুঝতে পারছো? তোমাদের আইটি নিয়ে একটা সেগমেন্ট ছিল যেটা পড়ানো হয়নি, মানে স্যার এখানে লাস্টে যা আছে এগুলো বাদ দেয়া যায় না। এখন আমি কি আগাবো নাকি তোমরা আগাবো নাকি সেল করে নিবা? স্যার হ্যান্ডশেকিং আমরা বলতে যাচ্ছি স্যার টপিক একটু রিডিউস করে দেওয়ার কথা স্যার। আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে দুইটা, একটা আনসার হবে যে কোনো একটা, দুইটার একটা হবে। আমি কি আগাবো নাকি শেষ করে দিব? স্যার আগান স্যার আগান ঠিক আছে। এখানে টপিক আমি এত বেশি দেখি না, এখানে হচ্ছে একটু লম্বা করে বোঝানোর কারণে তোমাদের কাছে এরকম মনে হচ্ছে, কারণ এই জিনিসটা বাদ দিছি। দেখো এটা ন্যান্ড গেট ডিকোডার বা এটা বাদ দেওয়া হয়েছে, এই জিনিসটা বাদ দেওয়া হয়েছে, মানে এখানে যে কয়েকটা ঝামেলা আছে ওগুলো বাদ দেওয়া হয়েছে। আবার ধরো এখানের মধ্যে তোমাদের এইটা কমান্ড বাইট, এটাও আমি রাখি নাই। এখানে তো ছোট সিলেবাস, তোমরা বড় করে বেশি যদি বড় মনে হয়। থিওরি বেশি স্যার, অনেক থিওরি, এটা বলতেছি। তো এখন তোমরা যদি সবকিছু পরীক্ষার আগে রাতে পড়ার নিয়ত করে রাখো তাহলে তো বেশি মনে হবে। সবাই তো এক্সামের আগেই পড়ে স্যার। এক্সামের আগে পড়ে তো ভালো করে যদি করতে চাও তাহলে আগেও তো কিছু করে রাখতে হবে। সবাই যদি পড়ে, সবাই যেরকম এভারেজ রেজাল্ট পায়, তাহলে তোমার যদি এভারেজ রেজাল্ট পাওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি ওই সময় করবা। আর যদি মানে ভালো রেজাল্ট করবে তারা, যারা একটু রেগুলারলি মানে সবসময় তার পড়ার পসিবল হয় না, অন্তত তোমার যখন ক্লাস থাকবে 15 উইক, মানে 9 ফাইনালে, তো ওই সময় কিছু একটা বই রাখা যেতে পারে। শুধু আসলা গেলা এটা করলে তার হয় না। আচ্ছা যাই হোক, টাইম অনেক লস হচ্ছে। তো দেখো 8086, তো এক্ষেত্রে এটা কেন ইউজ করা হয়, যদি তুমি কোনো একটা কিবোর্ড যদি আমি এখানে অ্যাড করি, তো এটার মাঝখানে ইন্টারমিডিয়েট হিসেবে বা কোঅর্ডিনেটর হিসেবে, যেটা আমরা সমন্বয়ক বলি, তো এই হিসেবে তোমার 8252 ইউজ করা হয়। তাহলে নরমালি 8258 একটা ক্লক সিগন্যাল কাজ করে। তো এটার সাথে এটা ক্লক সিগন্যাল যদি স্লো হয় বা আমার ডাটাটাকে মোর ডাটা যেন লস না হয়, এক্ষেত্রে দুইটার মধ্যে কোঅর্ডিনেটর হিসেবে 8255 কাজ করে। তাহলে যে কোনো একটা ইনপুট আউটপুট ডিভাইস আমি অ্যাড করতে চাইলে আমি ডিরেক্টলি 8086 এর সাথে অ্যাড করতে পারবো না, আমাকে 8255 এর মাধ্যমে কি করতে হবে, অ্যাড করতে হবে। তো তার স্ট্রাকচারটা কি রকম, 8255 এর মধ্যে হচ্ছে তিনটা পোর্ট আছে, একটা হচ্ছে পোর্ট এ, একটা হচ্ছে পোর্ট বি, আর একটা হচ্ছে পোর্ট সি। তো পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি তিনটে ইনপুট আউটপুট হিসেবে কাজ করে। আবার অনেক ক্ষেত্রে যেহেতু এখানে আমার কিছু পোর্ট এ এবং পোর্ট বি ডাটাগুলো যখন আমার আদান প্রদান করব, তো এক্ষেত্রে কিছু সিগন্যাল জেনারেট করতে হতে পারে। তো সেক্ষেত্রে পোর্ট সি সেই সিগন্যালগুলো জেনারেট করবে, মানে তাদের মধ্যে কমিউনিকেশনের জন্য কিছু সিগন্যাল জেনারেট করবে। তো সেক্ষেত্রে কি হয়, পোর্ট এর সাথে পোর্ট সির আপার পার্ট মানে 4 থেকে 7 পর্যন্ত ডাটাগুলো কমিউনিকেশনের জন্য ইউজ হবে, এবং পোর্ট বি এর জন্য পোর্ট সির লোয়ার পার্ট মানে 0 থেকে 3 পর্যন্ত বিটগুলো ইউজ হবে। আচ্ছা, তো এখন মোড অফ অপারেশন 8052 নরমালি তিনটা মোডে কাজ করে, মোড 0, মোড 1, মোড 2। মোড 0 হচ্ছে নরমাল ইনপুট আউটপুট, মানে সেই ডাটা আসলো এমনি চলে গেছে। এখন এখানে ডাটাটা আসলে 8086 পাইছে কিনা তার মধ্যে কোনো নিশ্চয়তা নাই, বা এটা ডোন্ট কেয়ার, এটা দেখার বিষয় না। তখন সেটা হচ্ছে নরমাল বা মোড 0। আর মোড 1 এর ক্ষেত্রে হ্যান্ডশেকিং বলা হয় অথবা তাকে স্ট্রোক বলা হয়। তাহলে এটা হচ্ছে আমার অনেক ডাটা যদি আমি হচ্ছে কি করতে চাই, সিপিইউ এবং হচ্ছে তোমার যে ডিভাইসটা আছে এই ডাটাটা যদি আমরা ট্রান্সফার করতে চাই, তার মধ্যে কোঅর্ডিনেশনের জন্য অবশ্যই আমার হ্যান্ডশেকিংটা ইউজ করতে হবে, যেন তারপর সেফ ওখানে কোনো ধরনের চেন ছাড়া যেন বুঝতে পারে আর কি, মানে ডাটা যেন লস না হয়ে যায়। তাহলে এটা হচ্ছে হ্যান্ডশেকিং। তো মোড 1 হচ্ছে হ্যান্ডশেকিং, আর মোড 2 হচ্ছে বাইডাইরেকশনাল, মানে সেই ইনপুট আউটপুট দুই দিকেই এট টাইম দুইটাই কাজ করতে পারে। নরমালি ইনপুট অথবা ইনপুট, কিন্তু বাইডাইরেকশনাল হলে সে এট টাইম ইনপুট এবং আউটপুট দুইটা ডাটা নিতেও পারবে বা দিতে পারবে। তো এখন এক্ষেত্রে খেয়াল করো যে একটা টেবিল যদি আমরা যদি দেখি, মোড 0,
মোড 0 ক্ষেত্রে তিনটা পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি তিনটা আমরা ইনপুট আউটপুট হিসেবে ইউজ করতে পারি। আর মোড 1 এর ক্ষেত্রে আমরা পোর্ট এবং পোর্ট বির জন্য হ্যান্ডশেকিং এর জন্য আমরা ইউজ করতে পারি, এবং পোর্ট সি হচ্ছে কি এই দুটো কন্ট্রোল সিগন্যাল জেনারেট করবে। এবং মোড 2 হচ্ছে শুধুমাত্র পোর্ট এটা তোমার কি হিসেবে ইউজ করবে, বাই ডাইরেকশনাল হিসেবে ইউজ হবে, পোর্ট বিটা ইউজ হবে না। আর পোর্ট এ হচ্ছে তোমার কি হিসেবে, তার পোর্ট এ পোর্ট সি হবে, পোর্ট এর কন্ট্রোল হিসেবে কাজ করবে মোড 2 এর ক্ষেত্রে। আচ্ছা, এখন লাস্ট দুইটা স্লাইড আছে, একটু খেয়াল, মানে চারটা স্লাইড আছে, তার মধ্যে দুইটা টপিক, সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে হ্যান্ডশেকিং দিয়ে কিভাবে কাজ করে, মানে এই তোমার গ্রাফটা বা টাইমিং ডায়াগ্রামটা হচ্ছে কিভাবে আঁকতে হয়, একটু আমি একটু এক্সপ্লেইন করতেছি। খেয়াল করো, এটা হচ্ছে তার টাইমিং ডায়াগ্রাম। এখানে খেয়াল করো ইনপুটের ক্ষেত্রে, তো এটা হচ্ছে তোমার 8086, এটা তোমার 8255, আর এটা দিলে হচ্ছে তোমার যেহেতু ইনপুট, এটা দিলাম একটা কিবোর্ড, এটা কিবোর্ড। আচ্ছা, তো এখন এটা তো এখানে কি আছে, এখানে পোর্ট এ আছে, পোর্ট এ, পোর্ট বি, এটা হচ্ছে এ পোর্ট, এটা হচ্ছে তোমার কত বি পোর্ট, আর এখানে হচ্ছে পোর্ট সি, কিছু কন্ট্রোল সিগন্যাল যেটা ইউজ হবে। তো প্রথমে যদি কিবোর্ড, আমি যদি কিবোর্ডের মধ্যে কোনো ডাটা যদি এইচডিএফএস এ পাঠাতে চাই, তাহলে প্রথমে এখানে যে একটা স্টপ পিন আছে, স্টপ পিন এসটিবি, তো স্টপ পিনটা হচ্ছে অ্যাক্টিভ লো। অ্যাক্টিভ লো মানে এটা যখন 0 হবে তখন এটা কাজ করবে। তো এটা যখন 0 হবে তখন 8055 বুঝবে যে সেখানে হচ্ছে কিছু কি আসতেছে, ডাটা আসতেছে। তাহলে যখন এটা একদম 0 হয়ে যাবে, এটা 0 চলে আসছে, তখন এই কিবোর্ডের যে ডাটা বাসটা আছে, ডাটা বাসটা বললাম আমরা পোর্ট 8 ইউজ করতেছি, ডাটা বাস দিয়ে পোর্ট 8 এর মধ্যে আমার কিবোর্ডে ধরো তুমি যদি এ প্রেস করো, এর ইকুইভ্যালেন্ট তোমার আস্কি কোডটা এটার মধ্যে চলে আসবে। তাহলে এটাকে বলতেছে ইনপুট বাফার ফুল, মানে এটাকে বলছে বাফার রেজিস্টার। তো যখন স্টপটা তোমার 0 হয়ে যাবে তখন ইনপুট বাফার, মানে এখানে আগে কোনো ডাটা ছিল না, যখন এটা স্টপটা গেছে তখন সাথে সাথে ডাটাটা কোথায় এই কোডে চলে আসছে, তখন আমরা বলবো যে এটা ফুল হয়ে গেছে, তখন এটা ইনপুট বাফার ফুলটা তোমার 0 থেকে কত চলে আসবে, 1 এ চলে আসবে। আচ্ছা, তারপর কি করবে, তারপর 8255 8086 এ একটা ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাঠাবে, ইন্টারাপ্ট পাঠাবে। তো তারপর দেখো এটা যখন ইনপুট বাফার ফুল হয়ে গেল, বা ইনপুট বাফার যখন ফুল হবে, তখন আমার স্টপ পিনটা হচ্ছে তোমার কি হয়ে যাবে, আবার সে আগের জায়গায় চলে আসবে। যখন স্টপ পিনটা আগের জায়গায় চলে আসবে, তখন 8255 হচ্ছে একটা সিগন্যাল পাঠাবে, ইন্টারাপ্ট সিগন্যাল, কাকে 8086 এ পাঠাবে। 8086 যখন ইন্টারাপ্টটা পাবে, তো আমরা বললাম সে ইন্টারাপ্ট পাওয়ার পর সে তার কারেন্ট কাজটা যেটা করতেছিল সেটা এক্সিকিউট করবে। এক্সিকিউট করার পরে সে এখানে একটা রিড অপারেশন পাঠাবে, রিড অপারেশন পাঠানোর পর ডাটাটা সে তার কাছে নিয়ে আসবে। তাহলে দেখো ইন্টারাপ্ট রিকোয়েস্ট পাওয়ার পরে সে কি করছে, একটা রিড, তার কাজটা শেষ করতে এই টাইমটুকু লাগছে, এখানে যে টাইম গ্যাপটা আছে এটা মূলত তার কাজটা করার জন্য, যেটা কারেন্টলি চলতেছিল। তো সে যখন রিড অপারেশন যখন করবে, রিড অপারেশন তার মধ্যে যাবে, রিড অপারেশন করার সাথে সাথে ইন্টারাপ্ট রিকোয়েস্ট হচ্ছে আবার কি যাবে, ডাউন হয়ে যাবে। তাহলে রিড অপারেশন যখন শেষ হবে, রিড অপারেশন শেষ হওয়া মানে কি, তার এই যে তোমার বাফার যেটা ছিল এটা খালি হয়ে যাওয়া, তার মানে রিড অপারেশন শেষ হওয়ার পরে হচ্ছে তোমার ইনপুট বাফারটা আবার কি হয়ে যাবে, লো হয়ে যাবে। তো এইভাবে তার হ্যান্ডশেকিং মোডটা কাজ করে। এখানে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে, দেখে নিবা, যা বলছে তা এখানে আছে। আচ্ছা, আরেকটা দেখো আউটপুট, আউটপুটের ক্ষেত্রে কিভাবে কাজ করবে। আউটপুট মানে হচ্ছে প্রসেসর থেকে কোন একটা ডাটা যাবে, প্রসেসর থেকে এটা 8086, আর এটা তোমার হচ্ছে 8255, আর এখানে ধরলাম একটা প্রিন্টার আছে, প্রিন্টার, আর এখানে হচ্ছে ধরলাম এ পোর্ট বি, এদের মাধ্যমে ডাটাগুলো যাবে। তাহলে প্রথমত মাইক্রো প্রসেসর যদি কোন একটা ডাটা যদি প্রিন্টারে পাঠাতে চায়, তাহলে সে একটা রিড অপারেশন মানে রাইট অপারেশন, মানে একটা রাইট সিগন্যাল জেনারেট করবে, মানে রাইট অ্যাক্টিভ লো মানে হচ্ছে তোমার কি যাবে, তাহলে একটা ডাটা সে পাঠাতে যাচ্ছে। তো যখন রাইট সিগন্যালটা যখন সেটা যাবে, আবার এটা যখন রাইট সিগন্যাল যখন 0 আবার 0, রাইট সিগন্যালটা যখন তোমার লো হবে, লো হয়ে আবার 1 হবে, তখন এই যে তোমার 8086 থেকে ডাটাটা
তোমার এখান থেকে মাইক্রোপ্রসেসর থেকে ডাটা চলে আসছে। আচ্ছা, তো এখন যখন রাইট অপারেশনটা হয়, মানে যখন রাইট পিনটা যখন তোমার অ্যাক্টিভ হয়, তখন সাথে সাথে কি করে, মানে যখন সে রাইট সিগন্যালটা জেনারেট করে, এইচডিসি যখন রাইট সিগন্যাল জেনারেট করে, সাথে সাথে আমার 825 এর একটা ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেট করবে কাকে, যে আমার এই ডাটাটা যাকে পাঠাইতে হবে, যে প্রিন্টারে পাঠাতে হবে, প্রিন্টারের মধ্যে একটা ইন্টারাপ্ট সিগন্যাল জেনারেট করবে। এখন ইন্টারাপ্ট পাওয়ার পরে এখন এই যে প্রিন্টারটা সে বুঝাবে যে সে যদি প্রস্তুত থাকে বা ডাটা নিতে থাকে, সে অ্যাকনোলেজমেন্ট আছে কিভাবে একটা রেসপন্স পাঠাবে। তাহলে একটা ইন্টারাপ্ট সিগন্যাল পাইলো, ইন্টারাপ্ট সিগন্যাল পাওয়ার পর সে হয়তো ব্যস্ত থাকলো বা কিছু একটা করতেছিল, তো এটা থেকে যখন সে শেষ করবে তখন সে অ্যাকনোলেজমেন্ট একটা সিগন্যাল পাঠাবে। অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল পাঠানো বলতে কি বোঝায়, যে হ্যাঁ আমি ডাটাটা নেওয়ার জন্য হচ্ছে কি রেডি। যখন অ্যাকনোলেজমেন্ট সিগন্যালটা পাঠাবে, অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল পাঠানো মানে হচ্ছে কি তার এই পোর্ট থেকে ডাটাটা হচ্ছে কোথায় চলে যাবে, প্রিন্টারে চলে যাবে বা সে প্রিন্ট করবে। এখন এখান থেকে ডাটাটা যদি প্রিন্টারে চলে যায়, তাহলে এই আউটপুট বাফারটা কি হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। মানে যখন এটা অ্যাকনোলেজমেন্ট হবে তখন আউটপুট বাফারটা হচ্ছে আবার আগের অবস্থানে চলে আসবে, এবং তখন আর ইন্টারাপ্ট প্রিন্টও বা ইন্টারাপ্টটাও তোমার কি হয়ে যাবে, তার আগের অবস্থানে চলে আসবে, মানে সে নতুন আরেকটা ডাটা নেওয়ার জন্য রেডি থাকবে। তো এভাবে তোমার হ্যান্ডশেকিং ইনপুট এবং আউটপুটটা কাজ করে। এটার এক্সপ্লেনেশনটা পরের পেজে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। তো এইটুকু হচ্ছে তোমাদের সেগমেন্ট 6। আচ্ছা, আমি যদি আবার একটু প্রথম থেকে দেখি এখানে কি কি আছে একটু দেখো। এখানে দেখো প্রথম থেকে তিনটা স্লাইড, এই একটা দুইটা তিনটা, ঠিক আছে, সরি, একটা দুইটা তিনটা। তারপর হচ্ছে এই বেসিক ইনপুট আউটপুট অপারেশন, এটা অলরেডি তোমরা ইন্টারাপ্ট মধ্যে করছো, তাহলে এই দুটো লাগতেছে না, মানে এই দুটো তোমরা অলরেডি ওখানে করে আসছো, মানে এটা নতুন করে করার কিছু নাই। তারপর দেখো মিনিমাম মোড মেমরি ইন্টারফেসিং, এখানে জাস্ট থিওরিটা যেটা কিভাবে কাজ করে, অর্গানাইজেশন, এটাও মানে 8086 এর মধ্যে এখানে আমরা এত কিছু পড়া কিছু নাই। ডিবোর্ডিংটা তো বাদই দিলাম, তাহলে এখানে শুধু আর মেমরি এক্সপানশন মধ্যে এখানে দুইটা প্রবলেম আছে, আর 825 এর মধ্যে তোমার হচ্ছে হ্যান্ডশেকিং, আর হচ্ছে এখানে ইনপুট আউটপুট হচ্ছে ডায়াগ্রামটা আছে। তো এখন পুরো একটা সেগমেন্ট তুমি চিন্তা করো, একটা সেগমেন্টের জন্য তুমি হচ্ছে 10 থেকে 15 পেজ করতে পারবে না, তাহলে 5টা সেগমেন্ট একটা সেগমেন্ট আমার 10 থেকে 15 পেজ যদি করতে না পারো, তাহলে আমি কি করতে পারি বলো? স্যার মূলত এটা না সেগমেন্ট 7 এর কথা বলতেছিলাম, ওটা একটু লেন্দি। সেগমেন্ট 7 বলতে কোনটা? স্যার 7 সেগমেন্টের যে কোডটা একটু বুঝিয়ে দিন স্যার। স্যার আমাদের শুনতে পাচ্ছি না, আবার বলো। স্যার 7 সেগমেন্ট ডিসপ্লের কোডটা একটু বুঝিয়ে দিন স্যার। হ্যাঁ, 7 সেগমেন্টে কি সমস্যা? লাস্টে যেটা স্যার ডিসপ্লের মধ্যে 0 থেকে গেটা মানটা কিভাবে ওইটা হচ্ছে বুঝতেছি না স্যার। 7 সেগমেন্টে জি স্যার, ডিসপ্লে এটা। আচ্ছা, আর কিছু আর কিছু না স্যার। 7 সেগমেন্ট থেকে স্যার যদি স্যার আমাদের কি ডেজি চেইন মেথডটা করতে হবে না স্যার? আচ্ছা, এখন আমি তোমাদেরকে যদি কিছু কোশ্চেন করি, যে তোমাদের এই কোশ্চেনগুলো করার জন্য কি ক্লাস ছিল না? তুমি কি ক্লাস আসছিলা? স্যার আমি ক্লাসে বলছি স্যার আপনাকে। ক্লাসে বলছো কোন সেকশন? স্যার 5cm। 5cm, আচ্ছা। আর 5pm এর কি অবস্থা? আমি লাস্ট ক্লাস যখন করেছিলাম 5pm এর, শুধুমাত্র আমি একজনকে প্রেজেন্ট পাইছি, এবং একজনকে দিয়ে তোমাদের এই সেগমেন্টটা আমি কমপ্লিট করছি, সেগমেন্ট 6। তো আমি নিয়োগ করছিলাম যে তোমাদের সেগমেন্ট 5pm এর হচ্ছে এক্সট্রা ক্লাস দিব না, জাস্ট সিএম এর দুটো টপিক বাকি ছিল, এই দুটো টপিকের জন্য আমি পুরোটা আবার মানে সিলেবাসের পুরোটা আমি আবার আজকে পড়াইছিলাম। তো এখন তোমরা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময় ক্লাস আসলে থাকো না, তো আবার দেখা যাচ্ছে তোমাদের সিএম এর ক্ষেত্রে যেটা দেখলাম, ওদের স্টুডেন্ট হচ্ছে তোমার 50+, কিন্তু আমি ক্লাসে হচ্ছে 15-20 জনের মতোই রেগুলার মানে পাই, কথা বুঝছো? কিন্তু সিটি যেতে গেলে দেখা যাচ্ছে আমি ক্লাসে জায়গা দিতে পারি না। তো ক্লাসে অ্যাটেন্ড থাকলে আশা করি প্রবলেমগুলো হয় না। আর আমি তোমাদের দেখো তোমাদের কোশ্চেন, তোমাদের একটা কিছু আমার অভিযোগ ছিল যে সিটির কোশ্চেন হচ্ছে হার্ড হয়েছে। তো দেখো তোমাদের যে পড়াশোনার যে অবস্থা আমি দেখছি, মানে আমার লাস্ট ফাইনালের জন্য, তো আসলে ওইটা আমি মানে মনে আমার কাছে ভালো লাগে না আর কি। তো যার কারণে তোমাদের প্রথম সিটটা হার্ড করছে, এই কারণে যেন তোমাদের আরেকটা সিটি নিতে পারি, এমনি তো তোমরা সিটি দুটো দিবা না,
অন্তত যেন তোমাদের পড়াটা, যেহেতু বারবার বলতেছে যে সিলেবাস বড়, এই জন্য আমি হচ্ছে যেন দুইটা নিতে পারি, যার কোনো প্রথম সিরিজে 2 সেকশনের জন্য যথেষ্ট হার্ড হয়েছে। আমি দেখছি কেউ তেমন একজন ছাড়া বা কয়েকজন ছাড়া ভালো কেউ করে নাই। মোটামুটি সেকেন্ড সিরিজ দেখলাম বি সেকশনে যথেষ্ট ভালো করছে, ওইটা এত হার্ড করে না। তো অলরেডি তোমার 2টা সেগমেন্ট কভার হয়ে গেছে, আর তিনটার মধ্যে হচ্ছে এইটা মোটামুটি লাস্ট যেটা এটা ছোট আছে, তো বাকি তোমরা 2-3 দিন আছে, সময় আছে। স্যার সেগমেন্ট 4 এ কি স্যার ডেইজি চেইন মেথডটা আমরা না পড়লে হবে? তো ওখানে যা বলা আছে তাই, এখানে আসলে স্যার যেগুলো রেড কোশ্চেন ওগুলা তো পড়বো না স্যার, ওগুলা লেস ইম্পর্টেন্ট। পড়লে পড়তে পারো কিন্তু লেস ইম্পর্টেন্ট। আচ্ছা তোমাদের সেগমেন্ট 6 এর কি প্রবলেম বলছিলে একটু আবার বলবা? স্যার সেগমেন্ট 7 এর স্যার। হ্যাঁ সেগমেন্ট 7 এর ওই 7 সেগমেন্টের কোন পার্টটা? ডিসপ্লে স্যার কোডগুলো স্যার ওইখানে হচ্ছে যেটা হচ্ছে 0 থেকে 9 হচ্ছে সেট করতে হয় না ওই ভ্যালুটা। আচ্ছা সেগমেন্ট 7 এর জন্য একটা পিডিএফ দিছিলাম, পাইছো তোমরা? স্যার কি রকম পিডিএফ? সাপোর্টিং পিডিএফ হিসেবে দিছিলাম, মানে সেগমেন্ট 7 এর ডিটেইলস ইনফরমেশন গুলো ওই পিডিএফ আছে। তোমাদের যদি কথা বুঝতে অসুবিধা হয় তো আমি আবার চেক করব, গুগল ক্লাসরুম আপলোড করা আছে, একটু দেখে নিবা। আচ্ছা আমি একটু খুঁজার ট্রাই করতেছি, ওয়েট করো। স্যার 5BM এর টেলিগ্রাম গ্রুপে দিছে এটা। স্যার ইয়া ক্লাসরুমে দেন নাই? ক্লাসরুমে নাই স্যার। তাহলে কি 5BM এ দিছিলাম? স্যার ক্লাসরুমে ছিল এটা, আমি এমনি এই টেলিগ্রাম গ্রুপে এই পিডিএফটা দিছে, এখানে চেক করতে পারেন। স্যার সিএম এর দেন নাই? আচ্ছা আমি কোথায় রাখছি পাচ্ছি না। আর এটা না, আমি হচ্ছে আলাদা ওই এখানে টোটাল ডিটেইলস ইনফরমেশন যেগুলো আছে এটা পিডিএফ এর মধ্যে ছিল, এটা দিছিলাম। পাওনি তোমরা? ক্লাসরুমে এমন কিছু নাই স্যার ক্লাসরুমে। আচ্ছা আমি আবার দিয়ে দিব। আর তোমাদের যদি সেগমেন্ট 6 এর কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা ওই পিডিএফ এর মধ্যে পাবা। আচ্ছা এখন যেটা তোমাদের যেটা প্রবলেম ওটা আমি একটু এক্সপ্লেইন করি। আচ্ছা এটা আমি অবশ্য পরে এডিট করছিলাম, যেটা তোমাদেরকে দেওয়া হয়নি বা তোমাদেরকে যেটা প্রোভাইড করেছে সেটা সেখানে নেই। এটাই তো প্রবলেম, তাই না? স্যার লুকআপ টেবল এটা স্যার। হ্যাঁ লুকআপ টেবিলের মধ্যে প্রবলেম। আচ্ছা তো এখন তুমি আগে বোঝো এটা কিভাবে হয়েছে। এটা হচ্ছে তোমার প্রথমত তুমি এই কোডটা তুমি লিখছো, লেখার পরে এই এক্সাম এটা হচ্ছে তোমার মেইন কোড, এটার পর তুমি হচ্ছে ডিবি মানে পরবর্তীতে আমরা যদি হচ্ছে কি করি মেমরি অর্গানাইজেশনটা যদি দেখি, ধরো এতটুকু পর্যন্ত তোমার এটার যে এএসজাম এগুলো আমরা জানি এগুলো হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ, এগুলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তাহলে এগুলোকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে যদি আমি হচ্ছে কি করি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি কনভার্ট করি তাহলে এখানে হচ্ছে তোমার হেক্সা কোড পাবো বা মেশিন ল্যাঙ্গুয়েজ পাবো। তো এখন এই খেয়াল করো
এই এস জেম লেভেল খেয়াল করো, এখানে বলা আছে এস জেম লেভেল, এটা হচ্ছে 2 বাইট। এটা যদি আমি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি তাহলে এটার যে লোকেশন মানে এটা হচ্ছে তোমার 2 বাইট জায়গা নেবে, আর যে স্টার এটা হচ্ছে 2 বাইট জায়গা নেবে, এটা হচ্ছে 1 বাইট জায়গা নেবে, এটা 1 বাইট জায়গা। তো এটা আমাদের আসলে জানা দরকার নেই, জাস্ট এই কনসেপ্টটা বোঝানোর জন্য আমি এটা আনছিলাম। তাহলে এখন খেয়াল করো, এখানের মধ্যে আমার মূল কোডটা শেষ হওয়ার পরে আমরা লুকআপ টেবিলটা আমরা বসাবো। তো মূল কোড হচ্ছে এই পর্যন্ত শেষ। তো পরেরটা ডিবি মানে পরের যে লোকেশন আছে ডাটা মানে ডিবি কোথায় আছে এটা আমরা আগে কয়েকটা স্লাইড আগে এক্সপ্লেন করা হয়েছে যে ডাটা বাইট 3f। তো 3f হচ্ছে কার জন্য? 0 এর জন্য। তো 0 এর জন্য সেটা কিভাবে হয়? এটা নিয়ে কারো প্রবলেম আছে? 0 এর জন্য কিভাবে 3f হইছে? স্যার ওইটাই বুঝি নাই স্যার। ও আচ্ছা, দেখো এখানে আমরা দেখো এ বি সি ডি এফ জি এইচ এইচ এইচ, দেখো এটা হচ্ছে এইচ। এখন এটাকে আমরা জ্বালাবো না, যদি না জ্বালাই তাহলে কত রাখতে হবে বলতে পারবা? স্যার 0 1 0। এটা হচ্ছে কমন ক্যাথোড। কমন ক্যাথোডের মধ্যে আমি যেটাকে জ্বালাবো সেটাকে 1 আর যেটাকে অফ রাখবো সেটা হচ্ছে 0। ক্লিয়ার? আচ্ছা, এবার তুমি কাউন্ট করবে হচ্ছে এদিক থেকে। এখন এদিক থেকে যদি কাউন্ট করো, খেয়াল করো 0 এর জন্য কি হচ্ছে? প্রথম 4 বাইট হচ্ছে এইটা। বলো তো এটা কত? 0011 কত বলো তো? 3। 3 পরের 4 বাইট কত? H 3f। আচ্ছা, এটা যদি আমি একটা টেক্সট বুক থেকে নিছি বা পিডিএফ থেকে নিছি, যেন আমি ওদেরটাই রাখছি, এটা আমি কোনো চেঞ্জ আনি নাই। তো যার কারণে আমি ওই পিডিএফটা তোমাকে এলটা অ্যাড হবে মনে হয়। হ্যাঁ এক্সট্রা মনে হয় স্যার শুধু ওই যে লাস্টে জি এর পরে এইচ অ্যাড করছেন ওইটাই মনে হয়। আচ্ছা, আমি এটা দিয়ে দিব, ওখানে তোমরা পাবা, এটা এক্সপ্লেনেশনটা আছে। এখন ধরো 1 এর জন্য কত হচ্ছে খেয়াল করো, 1 এর জন্য 000, এটা হচ্ছে তোমার কত? 0। এবং এটা 011 মানে কত বলো? 6 না? তাহলে 1 এর জন্য তোমার কত আছে? 068। তাহলে এখন খেয়াল করো এই জিনিসটা কি হচ্ছে? 3f06। তো বাকিগুলো যদি সেম পাবে, আমি কথা বুঝছো? আর এখানে তোমার এখানে কেন নয় ইউজ করা হয়েছে? নয় ইউজ হওয়ার কারণ হচ্ছে এইটা, কারণ আমি এই মুভ সি যখন দিব, মুভ সি পয়েন্টটা মানে হচ্ছে আমি এই জায়গা থেকে আমি এখান থেকে ডাটা নিব, তাহলে মাঝখানে কয়টা লোকেশন বা কয়টা মেমরি অ্যাড্রেসকে আমি বাইপাস করতে হয়েছে। তো এটা আমরা কাউন্ট করলাম, এখানে 2 4 5 6 7 8 9 ফ্যাক্টর 9 ওইটা সব 10, টোটাল 10টা লোকেশন আমাকে কি করে যে বাইপাস করে আমি এখান থেকে ডাটাটা নিব। তাহলে এখন কি খেয়াল করো, আমরা নিলাম 9, এখানে ইনক্রিমেন্ট করছে 1, তাহলে 10। তাহলে প্রেজেন্ট আমার এই যে অ্যাড্রেসটা আছে আমার প্রোগ্রাম কাউন্টারের মধ্যে আমার যে অ্যাড্রেসটা আছে সেটা হচ্ছে এইটা। তো তার সাথে 10 যোগ করে আমি যে লোকেশনটা পাবো সেখান থেকে ডাটা নিয়ে সেখানে চলে আসবে। এই কারণে এখানে তোমার 9টা অ্যাড করা হয়েছে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আর কার কোনো প্রবলেম? স্যার আমাদের কি ইন্টারফেসিং উইথ ডিসি মোটরটা করা লাগবে? ডিসি মোটর পড়াইনি যে, না এটা কি লাগবে নাকি স্যার? মানে ওখানে যদি থাকে তাহলে লাগবে। স্যার এটা একটু স্কিপ করা যায় না স্যার, মোটর করতে স্যার। বুঝি নাই স্যার এটা একটু স্কিপ করা গেলে এখন এটা সেগমেন্ট 7টা একটু বড় স্যার, ওই জন্য বলতেছি একটু যদি রিডিউস করা যায়। সেগমেন্ট 7 বড়, সেগমেন্ট 7 তো কিছু বাদ দেওয়া তো হয়েছে তাই না? যেমন এই জিনিসটা বাদ দেওয়া হয়েছে এগুলা, তারপর হচ্ছে তোমাদের পিন ডায়াগ্রামটাও বাদ দিছে। তো আবার হচ্ছে এইগুলা কি ফিচার গুলো বাদ দেওয়া হয়েছে স্যার। আসলে লাস্ট 2-3 দিন স্যার ডিসি এটা মোটর এই এক্সক্লুসিভ আমি শোনো, অন্যগুলোর ক্ষেত্রে যদি মানে কনসিডার করার সুযোগ যদিও থাকে সেটা ভিন্ন কথা। এটা আমি তোমাদের অলরেডি সিটি নিছিলাম, তো সিটি নেওয়ার পরও যদি তোমরা এটা বলো তাহলে এটা আসলে ভালো দেখায় না আর কি। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার আমাদের সেগমেন্ট 8 এ এফএসএম মডেল যেগুলো আছে স্যার, হ্যাঁ ওগুলা স্যার আপনি লেস ইম্পর্টেন্ট দিছেন যে স্যার। আমি লিফটটা মনে বাদ দিছি না, জানি না তো স্যার, আমি তো স্যার একটু ইরেগুলার তো। না লিফটটা বাদ দিয়েছেন। হ্যাঁ এখানে 3টা প্রবলেম ছিল, আমি বড়টা বাদ দিছি, ছোট 2টা রাখছি। তো ছোট 2টা দেখবা। কফি মেশিন আর ইয়াটা স্যার ওগুলা দেখবো না স্যার। বুঝি নাই। কফি মেশিনেরটা দেখবো আর কি স্যার। আর একটা হচ্ছে কফি মেশিন, আর একটা কি আছে? আরেকটা স্যার মনে সিট বেল্ট।
হ্যাঁ সিট বেল্ট আছে, তাহলে এই দুটো একটু ছোট ছোট দুটো জিনিস। আর অলরেডি তোমরা এটা সিটি দিছো। হ্যাঁ স্যার দিছি তো স্যার, ওই জন্যই জিজ্ঞেস করতেছিলাম, মানে আমি কনফিউজ হয়ে গেছিলাম যখন এফএসএম লেস ইম্পর্টেন্ট দিয়েছেন, কারণ আপনি সিটিতে দিয়েছিলেন। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম? না স্যার আর কোনো ঠিক আছে, তো একটু দেখো সময় অলরেডি তোমাদের যথেষ্ট টাইম আছে। তোমাদের পরীক্ষা সম্ভবত শনিবার নাকি রবিবারে? শনিবার শনিবার স্যার। শনিবারে, তাহলে আজকে কাল বুধবার বৃহস্পতি 3 দিন সময় আছে। তো যদি যারা সিটিতে পড়াশোনা করছে অলরেডি তো আমাদের 2 সেগমেন্ট কভার হয়ে গেছে, বাকি 3 সেগমেন্টের জন্য তুমি 2 দিন পড়লে আর আগে একদিন যদি রিভাইজ দাও তাহলে আশা করি হয়ে যাবে। আমার কথা বুঝছো? তো এগুলা একটু বুঝে বুঝে পড়া ট্রাই করবা। তো যারা মিডিয়াম 25 প্লাস পাইছো বা 20 এর উপর আছে, তো একটু ভালো করলে পড়লে আশা করি A+ তুমি নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো এটা মানে সময়গুলো নষ্ট করবা না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর কেউ রেকর্ড করে থাকলে আমাকে একটু পাঠিয়ে দাও। ঠিক আছে, স্যার একটা কোয়েরি ছিল লাস্ট। হ্যাঁ বলো। স্যার এমনি জাস্ট ধারণা নেওয়ার জন্য স্যার প্রিভিয়াস কি দেখবো, মানে জাস্ট স্ট্রাকচারের ধারণা নেওয়ার জন্য? স্যার প্যাটার্নটা কি সেম হবে নাকি? এখন আমি কোনো প্রিভিয়াস কোশ্চেন দেখি নাই, প্লাস তোমাদের ম্যাটেরিয়াল যা ছিল এগুলো প্রিভিয়াস থেকে ফাইনাল এগুলো সবগুলো চেঞ্জ করা হয়েছে। মানে প্রিভিয়াস যে কোর্স ম্যাটেরিয়ালগুলো ছিল। স্যার আমাদের কি সিলেবাস একটু চেঞ্জ করছে না স্যার? মানে সেগমেন্ট 8 টা মূলত জাস্ট 18-20 মানে পাইছি। মানে আমার সাজেশন থাকবে তোমরা মানে প্রিভিয়াস বা দরকার নাই, তোমরা শুধুমাত্র আমি যেগুলো পড়াইছি ওগুলা ভালো করে পড়লে আশা করি হবে। স্লাইড 10 আসছে বুঝি নাই স্যার, স্লাইড টাইম মেবি মনে হয়। হ্যাঁ স্লাইডটা ইম্পর্টেন্ট, আর যদি তোমার দেখতে ইচ্ছা করে তুমি দেখবা। ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ তো তোমরা মিডের এক্সপেরিয়েন্সটা একটু নেওয়ার ট্রাই করবা। মিডে যেহেতু অনেকেই সেম প্রবলেম ফেস করছো, তো আশা করি ওই ভুল থেকে যদি একটু মানে বুঝতে পারো, আসলে তোমরা বুঝতে পারবা মিডের কোশ্চেনটা দেখলে, বা যখন পাইছো তখন আসলে বুঝতে পারছো যে প্রিভিয়াস থেকে কিরকম আসছে। বুঝতে পারছো? ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। That's all.